দেশের বিভিন্ন জেলা শহরে হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে নগরীর হাসপাতালগুলোতে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর চাপ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে দীর্ঘদিন নিয়মিত টিকাদান কার্যক্রম বন্ধ থাকার ফলে সারা দেশে নতুন করে বাড়ছে হামের সংক্রমণ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। আর তাই গত এক সপ্তাহে এই সংক্রামক রোগে আক্রান্ত শিশু সংখ্যা যেন বাড়ছে উদ্বেগজনক হারে। বিশেষ করে রাজধানীর শিশু হাসপাতালে গত কয়েকদিনে হামে আক্রান্ত রোগীর সংখ্যা যেন বেড়েছে জ্যামিতিক হারে। ফলে হঠাৎ রোগীর চাপে হাসপাতালগুলো চিকিৎসা দিতে এক প্রকার হিমশিম খাচ্ছেন বলে জানান চিকিৎসকরা। ডাক্তার সংখ্যা কম, রোগীর সংখ্যা অনেক বেশি। প্রতি 200 জনের মধ্যে একটা ডাক্তার আছে, এরকম অবস্থা হচ্ছে। আমি তো চাপে যে খাওয়া দাওয়াও করতে পারি না, যে যতটা সম্ভব ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করতেছে। বর্তমানে নগরীর শিশু হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে 37 জন। ভর্তি হওয়া শিশু স্বজনরা জানান, অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। আর তাই এই প্রাদুর্ভাবের শিকার 6 মাসের শিশুরাও। 9 মাসের সময় পাইবার কে এখন পায় না ওই টিকাটা হামের। কালকা থেকে এই হাম দেখা দিয়েছে। আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে, তবে এখানে আসার পরে রেস্টটা বেড়ে গিয়েছিল। চিকিৎসা কি চলতেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিতভাবে হামের টিকা কার্যক্রম না থাকায় শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। টিকা বন্ধ থাকার কারণে বা অনিয়মিত টিকা দেওয়ার কারণে বর্তমানে বাচ্চাদের জ্বর এবং জ্বরের সাথে যদি লাল লাল দানা থাকে, তার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ দিতে হবে এবং দ্রুত সম্ভব এবং হাসপাতালে আসতে হবে। এদিকে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় সরকার জোর দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে, টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে। তবুও এমন সংকটময় পরিস্থিতির মধ্যে টিকাদান কর্মসূচির ঘাটতি এবং কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে জনমনে বিরাজ করছে নানা প্রশ্ন। দেশের দীর্ঘমেয়াদী টিকা কার্যক্রমের শিথিলতা ও অসচেতনতার কারণেই বাড়ছে নতুন করে হামের প্রাদুর্ভাব। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার না করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। সেখানে গত 13 দিনে চিকিৎসাধীন 5 শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাম আক্রান্ত হয়ে 67 শিশু ভর্তি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে 3টি মেডিকেল টিম গঠন করে শিশু ওয়ার্ডে আলাদা হাম আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। রোগী বেশি থাকায় ঠাঁই মিলেছে ওয়ার্ডের মেঝে, করিডোর বা বারান্দায়। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে জুবাইর রহমানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের 6 তলার 30 ও 31 নং ওয়ার্ড 3টি কক্ষেই চলছে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা। 10 শয্যা বিশিষ্ট আলাদা কক্ষে হাম কর্নার নামে মেডিকেল টিমের তত্ত্বাবধানে দেয়া হচ্ছে চিকিৎসা। গত 2 সপ্তাহে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় কক্ষগুলোতে স্থান সংকুলন না হওয়ায় ওয়ার্ডের মেঝে এবং বারান্দায় গাদাগাদি করে নিতে হচ্ছে সেবা। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকেও আসছে হাম রোগী। ঠান্ডাতে হাম হয়েছে, বাচ্চা কোনো কিছু খাবার খায় না, মুখে একটু পানি দিলেও পানিটাও মুখে রাখে না। শ্বাসকষ্ট, ঠান্ডা বেশি, কাশি, বুকের সমস্যা হয়ে গেছে। সৈয়দ নজরুলে গেছিলাম, পরে না 4 দিন থাকার পরে রোগীর অবস্থা 19-20 হয় নাই। নেওয়ার পরে ময়মনসিংহ আসার পরে 8 দিন চিকিৎসার পরে বাচ্চা মোটামুটি ভালো। আগে 6 তলায় ছিলাম, এখন হামের ওয়ার্ড করছে 8 তলায় আসছি আমরা। গত 17 মার্চ থেকে সোমবার পর্যন্ত 112 জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত 13 দিনে 5 জনের মৃত্যু হয়েছে। পরে আমাদের কোভিডের যে এটা ছিল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ডটা, ওটা তো কোভিড ডেডিকেটেড ছিল, এখন আমরা মিজেল ডেডিকেটেড করতে চাচ্ছি ওইটাকে, যে এখান থেকে আমাদের সব রোগী ওইখানে চলে যাবে এবং ওইখানে আলাদা টিম থাকবে, যে টিম তাকে সার্ভিস দিবে এবং এক্সট্রা সাপোর্টও থাকে। স্বাস্থ্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী হাম সন্দেহে ময়মনসিংহ বিভাগের সন্দেহজনক 157 রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 134 জনের ল্যাব পরীক্ষায় 56 জনের হাম শনাক্ত হয়েছে। টোটাল ডিভিশনে 157 জন, আর বাকি বেশিরভাগই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিকেশন নিয়ে ভর্তি আছেন। বেশিরভাগ রোগী সন্দেহজনক হামে আক্রান্ত আমরা চিন্তা করছি, এবং ব্যাকটেরিওলজিক্যালি বা ল্যাব টেস্টের মাধ্যমে পজিটিভ হাম কিন্তু কম। হাম ছোঁয়াচে রোগ হলেও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাম রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
যশোর জেলার ৮টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তীব্র জ্বালানির সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল না থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা। একই সঙ্গে ডিজেল চালিত সেচ পাম্পে তেল না পাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও। প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। মোটরসাইকেল চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। কেউ আবার ছুটছেন দূরের শহরমুখী স্টেশনগুলোতে, ফলে নষ্ট হচ্ছে সময়, বাড়ছে খরচ। পণ্য পরিবহনেও এসেছে ধীরগতি, যার প্রভাব পড়ছে বাজার ব্যবস্থায়। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। বোরো মৌসুমে সেচের চাহিদা বেশি থাকলেও ডিজেল সংকটের কারণে জমিতে ঠিকমতো পানি দেয়া যাচ্ছে না। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ধানের উৎপাদনে। তেলের সংকটে আমরা তো ভাড়াও চালাতে পারছি না এবং সংসারটাও চালাতে কষ্ট হচ্ছে। এখান থেকে আরো সামনে যাচ্ছি, যে পাম্পে যাচ্ছি, সেখানে যে দেখছি যে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালে দাঁড়ালে 100 টাকা তেল দিচ্ছে। কিছু এলাকায় অভিযোগ উঠেছে কতিপয় অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছেন। যতটুকু পাচ্ছি ততটুকু দিচ্ছি, আর প্রয়োজন অনুযায়ী আমরা ততটুকু পাচ্ছি না। যে পরিমাণে আমার দরকার আমরা তা পাচ্ছি না। তো তেল চাহিদা অনুযায়ী কেউ গাড়িতে যা আসছে তার অর্ধেক আমরা দিয়ে আমরা ফুল পাচ্ছি না। সরবরাহ দুর্বলতা, মজুত সংকট ও পরিবহন সমস্যা এই পরিস্থিতির মূল কারণ হতে পারে। দ্রুত পদক্ষেপ না নিলে কৃষি ও পরিবহন খাতে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখন আছে সাপোজ তেল নিয়ে গাড়ি চালাবো, তাও তেল নেই। তেল আমি বোলাকে চালাবো। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তারা জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং কালোবাজারি বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। শবনম অবনী, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে পরিবার থেকে পেট্রোল পাম্পের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, রাজধানীর পেট্রোল পাম্পে জ্বালানি নেয়ার বিষয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। অবস্থান করছি রাজধানীর পরিবার পেট্রোল পাম্পে। এখানে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে গ্রাহকরা তেলের জন্য। আপনাকে যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ গাড়িগুলোর দীর্ঘ লাইন এখানে। এখানে আমরা যারা গ্রাহক আছে, মোটরসাইকেল এবং গাড়ির গ্রাহকরা আছে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রতিটি মোটরসাইকেলকে আজকে 5 লিটার করে তেল সরবরাহ করা হচ্ছে এবং যেগুলো আপনার মোটর গাড়ি আছে, যেগুলো গাড়িকে হচ্ছে 10 লিটার করে তেল সরবরাহ করা হচ্ছে। আমরা এদিকে আরও যারা গ্রাহকরা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা সেই সকাল থেকে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছে এবং এখানে কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ, যেখানে গিয়ে তারা হচ্ছে অপেক্ষা করে সেখানে তেল না পেয়ে এই পেট্রোল পাম্পে এসেছে। অনেকগুলো পাম্পের কথা বললো যে সেগুলোতে তেল পাওয়া যাচ্ছে না বলে বন্ধ করে দিয়েছে। এদিকে যাত্রীদের অভিযোগ, কোনো পাম্পে টাকার পরিমাণের তুলনায় আপনার হচ্ছে তেল কম দেয়া হচ্ছে। আবার গতকাল আমরা মালিকদের সাথে কথা বলে জানতে পারলাম যে গতকাল যে নতুন একটি জাহাজ এসেছে তেলের, ওটা আসলে হয়তো বা তেলের সরবরাহ আরেকটু বাড়বে এবং দাম কিছুটা সরবরাহ বাড়বে এবং এই যেই জটিলতা এখন সেটা একটু কমে আসবে। আমরা একটু একজন গ্রাহকের সাথে কথা বলি, দেখি যে উনি কি জানায় আমাদের। হ্যাঁ, তেল আমি এই পাম্পেই নেই ইউজুয়ালি, সো এই পাম্প থেকে আমি তেল সবসময় পাই। আর আছি হচ্ছে অ্যারাউন্ড 1.5 আওয়ার, এই প্রবাবলি আমার এই টাইমটা, আমি টাইম দেখিনি তো, দিস ইজ দ্য টাইম। এনিথিং এলস? ঠিক আছে। জ্যোতি, শুনতে পাচ্ছিলেন আমরা একজন হচ্ছে গ্রাহকের সাথে কথা বললাম। তিনি জানালেন যে অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ সময়, তো দীর্ঘ অপেক্ষার পরে তিনি এখন হচ্ছে পাম্পের কাছাকাছি এসেছেন এবং তেল পাচ্ছেন। আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলি, দেখি উনি কি জানান। ভোগান্তি কেমন দেখছেন, তেল ঠিক মতো পাচ্ছেন কিনা? ভোগান্তি আপনার দেখা যায় 1.5 ঘন্টা যাবৎ সিরিয়ালে দাঁড়ায় আছি, তো এখন মনে হয় তেল পাবো, আশা করি। ধন্যবাদ। জ্যোতি, শুনতে পাচ্ছিলেন আমাদেরকে জানালো আরেকজন গ্রাহক যে ভোগান্তি মোটামুটি আছে, তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন লাইনে দাঁড়িয়ে তেলের জন্য। আর পাম্প মালিক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি ওনাদের এখানে ডিপো থেকে যে
ডিপো থেকে যে গাড়ি আসে সেই গাড়িতে প্রতিদিন একটা গাড়িতে তারা 15,000 থেকে 18,000 লিটার পর্যন্ত তেল পায়। অন্যদিকে দুইটা গাড়ি আসলে তারা 25 থেকে 30 লাখ লিটারের মতো তেল পায়। এখানে পাম্পগুলোর মধ্যে এই পাম্পটাতে সবচেয়ে বেশি দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য পাম্পগুলো বন্ধ। যদি এই ছিল আমার কাছে পরিবাগ পাম্প থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরিবাগ পেট্রোল পাম্প থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। চলমান সংকটের মুহূর্তে দিনাজপুরের পার্বতীপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বিঘ্নে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে উপজেলার 11টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তাদের উপস্থিতিতে রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেল প্রতি 500 টাকা, প্রাইভেট কার 1000 এবং মাইক্রোবাসের ক্ষেত্রে 1500 টাকার জ্বালানি সরবরাহের কথা থাকলেও তা মানা হচ্ছে না। বেশিরভাগ পেট্রোল পাম্পে ট্যাগ অফিসারের অনুপস্থিতির কারণে জ্বালানি সরবরাহের যানবাহনের দীর্ঘ লাইনের পাশাপাশি নানা প্রকার হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাইমাইল এলাকা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে তল্লাশি চালিয়ে 28,521 লিটার ডিজেল ও 5,419 লিটার অকটেন জব্দ করা হয়। অভিযানে এনএসআই, পুলিশ ও বিজিবি সহায়তা করে। গিয়ে যেটা দেখা যায় যে সেখানে ডিজেল মজুদ ছিল 28,521 লিটার আর অকটেন মজুদ ছিল 5,419 লিটার। তো এটা দেখার পরে আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং এত বেশি মজুদ এটা আমাদের কাছে অনেক অস্বাভাবিক লেগেছে। সেজন্য আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে এই জন্য তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান। সাতক্ষীরায় অবৈধভাবে পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত ও বিক্রির দায়ে আনোয়ার হোসেন খোকন নামে এক ব্যক্তিকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় এবং পেট্রোলিয়াম আইন 2016 অনুযায়ী দণ্ড দেওয়া হয়। এদিকে সোমবার ভোরে শহরের সন্দেহভাজনভাবে চলাচলরত একটি তেলবাহী ট্যাঙ্কার জনতা আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ সেটি জব্দ করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তেলের লরিতে করে কিছু তেল যাচ্ছে, স্থানীয় জনগণও আমাদেরকে জানায়, টিউবওয়েল লাইন থেকেও আমরা জানতে পারি। এর ভিত্তিতে আমরা গামানবাগ স্থানে গিয়ে আমাদের অফিসার পাঠিয়ে একটি লরিতে 7,000 লিটার পেট্রোল সহ আমরা পাই। ওখানে যারা তেলের লরির ড্রাইভার সহ সংশ্লিষ্ট যারা ছিল তারা তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় আমরা তেলের লরি থানায় নিয়ে এসেছি। চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয়ের অভিযোগে 2 ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের অভিযানে সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে নরিন ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ মিজানুর রহমান ও পদ্মা ওয়েল কোম্পানির এজেন্ট ইমরান ট্রেডার্সের মালিক মোহাম্মদ মঞ্জুর হোসেন তালুকদারকে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন জানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নবনিযুক্ত 42টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক হয়। এর আগে রাত 9:30টায় কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত 15 মার্চ সরকার 42টি জেলা পরিষদে প্রশাসন নিয়োগ দেয়। নিয়োগের পর এটি প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিতের বিষয়ে নবনিযুক্ত প্রশাসকদের নির্দেশ দেন। মৌলভীবাজারের ভানুগাছ শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ার 3 ঘন্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল 9টায় কালনী এক্সপ্রেসের
ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেল স্টেশনে টেনে আনা হয়। এর আগে সকাল 6টার দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালীপুরের গ্রামে উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়। জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মোবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে আজ সোমবার বিকাল 5টার দিকে সেলফি পরিবহনের ধাক্কায় মোখলেসুর রহমান নামের এক ব্যক্তি নিহত হচ্ছে। নিহত ব্যক্তির পরিবার জানায় যে সকালে পরিবারের লোকজনের সাথে মনোমালিন্য হলে রাগ করে বাসা থেকে বের হয়ে চলে আসে। গোলরা হাইওয়ে থানার পুলিশ জানান, কামালপুর বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের চাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের সন্দ্বীপে গ্রাম্য সালিশি বৈঠক শেষে ফেরার পথে উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠেছে। আহত তাজুল ইসলাম বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সাম্প্রতিক এক সালিশি বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সন্দ্বীপ থানার ওসি জায়েদ নূর জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবির অভিযানে চলতি মাসের 16,43,35,000 টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সুলতানপুরে 60 বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম। তিনি জানান, গত দুদিনে কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় 3.5 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। কসবার কাশিমপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় উন্নত মানের 2,06,21,000 টাকার শাড়ি জব্দ করা হয়। কুমিল্লার ব্রাহ্মণপাড়া হতে 1,42,38,000 টাকার চশমা ও কফি জব্দ করে বিজিবি। দিনাজপুরের ফুলবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির কারণে ভোক্তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। পৌর শহরের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে অবস্থিত ইসলাম ফুড প্রোডাক্টস নামের একটি কারখানায় অনুমোদন ছাড়াই মিষ্টি, সিঙ্গারা ও চানাচুর তৈরি করা হচ্ছে। এসব খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছে এবং পণ্যে মেয়াদ উল্লেখ না থাকায় তা ভোক্তাদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দীর্ঘদিন ধরে এভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। কুষ্টিয়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা ও উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান। আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আইভী বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে বন্দী আছেন। এর আগে তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, জানিয়ে তার বিরুদ্ধে মোট 11টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার। এর মাধ্যমে রোগীরা এখন আন্তর্জাতিক মানের চিকিৎসা সংক্রান্ত তথ্য, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা সহায়তা সহজেই পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার ইনান কুমার। উপস্থিত ছিলেন নবীন ভি এবং SM গুরু প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইনফরমেশন সেন্টারের সেন্টার হেড সৈয়দ রিফাত ফারুক সহ বিভিন্ন চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা।